সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার এবং দা বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কাইম বলেছেন, সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে। সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায়। এর পূর্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতেও আদালতকে সরকার ব্যবহার করেছিল। এরপর জানিয়ে দিব, কোটা ইস্যুতে রিট আবেদনকারী হিসেবে নাম প্রত্যাখ্যান করলেন আহনাফ। কোটা ব্যবস্থা বহাল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীদের মধ্যে আহনাফ সাইদ খান নামে একজন আবেদন থেকে নিজের নাম প্রত্যাহার করে আন্দোলনে ফেরার ঘোষণা দিয়েছেন। এদিকে এক মুক্তিযোদ্ধার 7 জন ভুয়া সন্তান, কোটার মাধ্যমে চাকরি পেয়েছেন 5 জন। জানিয়ে দিব, জলবদ্ধতায় অচল ঢাকা সিটি, নগরবাসীর বিক্ষোভ। ঢাকায় শুক্রবার 12 জুলাই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তুমুল বর্ষণে নগরের অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সাপ্তাহিক ছুটির দিন হয়, বাইরে মানুষের চলাচল ছিল কম। তবু অটোরিকশা, ভ্যান বা অন্যান্য যানবাহন রাস্তা দিয়ে চলাচল করতে খুবই অসুবিধায় পড়তে হয়েছে নগরবাসীদের। জানিয়ে দিব, পেঁয়াজের ঝাঁস আর মরিচের ঝালে দিশেহারা দেশের মানুষ। রংপুরের পীরগাছায় কাঁচা মরিচের কেজি পাইকারি বাজারে 180 টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে তা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 240 টাকা দরে। দেশি পেঁয়াজ পাইকারি বাজারে কেজি 100 থেকে 105 টাকা আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজ পাইকারিতে 92 টাকা কেজি হলেও খুচরায় তা বিক্রি হচ্ছে 100 টাকা দরে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের। ফিলিস্তিনের কোণঠাসা করতে দখলকৃত ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে এমন কোনো উপায় নেই যা প্রয়োগ করছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সামরিক বাহিনীতে চাকুরির লোভনীয় অফার দিয়ে রেখেছে দেশটির সরকার। সংকটকালে দখলদারদের সেবায় ঝাঁপিয়ে পড়তেও দেখা গিয়েছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিককে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগ দেয়া তাদের অনেকেই তুরস্কের নাগরিক। তাদের জন্য এবার কঠিন শাস্তির প্রস্তাব করা হয়েছে তুর্কি পার্লামেন্ট মজলিসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, আমাদের সংবাদটি আপনি কোন জেলা বা কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইম বলেছেন, সরকার এখন ভারসাম্যহীন আচরণ করেছে। সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায়। এর পূর্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতেও আদালতকে সরকার ব্যবহার। তিনি বলেন, বনখেকো মোশাররফের ছেলে পুলিশ কর্মকর্তা মাশরুফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। নিজে মুসলিম দাবি করে ইসলামের নবীকে নিয়ে তার দৃষ্টান্তপূর্ব বক্তব্যের কারণে তাকে বহিষ্কারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুক্রবার 12 জুলাই বাদ জুম্মা রাজধানীর বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ কর্মকর্তা মোশাররফ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে দেশবিরোধী সকল চুক্তির বাতিল, কোটা ব্যবস্থা সংস্কার, নৈতিকতা বিরোধী শিক্ষা কারিকুলাম সংশোধন ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এই মিছিল ও সমাবেশ হয়। মুফতি মানসুর আহমদ সাকি বলেন, দেশ আজ ভালো নেই। রাজধানী সহ সকল শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোটা প্রথা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পায়তারা শুরু করেছে সরকার। কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে সকল কোটা সর্বোচ্চ 5 থেকে 10 ভাগে আনতে হবে। আমরা কোটা বিরোধী আন্দোলনের
সমর্থন প্রকাশ করেছি। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলামিন সোহাগের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেশ সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ ছাকি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, এম এ হাসিব গোলদার, এইচ এম আবু বক্কর সিদ্দিক, শফিকুল ইসলাম, মুফতি হোসাইন মোহাম্মদ কাউসার, মুফতি হাফিজুল হক ফাইজার প্রমুখ। বৈরী আবহাওয়ার মধ্যেও শত শত মানুষ মিছিলে অংশ নিয়ে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে পুনরায় বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এসে শেষ হয়। কোটা ইস্যুতে রিট আবেদনকারী হিসেবে নাম প্রত্যাখ্যান করলেন আহনাফ। কোটা ব্যবস্থা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মধ্যে আহনাফ সাইদ খান নামে একজন আবেদন থেকে নিজের নাম প্রত্যাহার করে আন্দোলনে ফেরার ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন, আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন থাকা অবস্থায় এটা আমি কোনোভাবেই চাইতে পারি না যে আমার নেওয়া আইনি পদক্ষেপকে আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তাই পুরো ঘটনাচক্রের পরিপ্রেক্ষিতে রিট থেকে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। শুক্রবার 12 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন আহনাফ। ফেসবুকে আহনাফ সাইদ খান লিখেছেন, 9 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী হাইকোর্টের বাতিল করে দেওয়ার 2018 সালের পরিপত্রের রায়ের বিপক্ষে আপিল বিভাগ রিট করি। এখানে আমরা আপিল করি ভুক্তভোগী এবং সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে। একই রায়ের বিরুদ্ধে পূর্বে রাষ্ট্রপক্ষে দায়ের করা একটি আপিলের শুনানি হয় গত 4 জুলাই, যেখানে হাইকোর্টের বাতিল করে দেয়া পরিপত্রটি স্থগিত না করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষায় থাকতে বলা হয়। সর্বশেষ 10 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে। এখানে একটি বিভ্রান্তি তৈরি হয় যে আমরা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে রিটটি করি, অথচ আমি নিজে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং 5 জুন যখন হাইকোর্ট পরিপত্রটি বাতিল করে তখন থেকেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চেয়ে আমি কথা বলে আসছি। যদিও আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদালতে এ ব্যাপারে যাওয়া যাবে না এবং বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে সম্পূর্ণ লড়াইটি রাজপথে হবে। এখানে আমি ভেবেছিলাম ভুক্তভোগী কেউ আদালতে যাক কিংবা না যাক, আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে। তাই ভুক্তভোগীরা এখানে আপিল করলে চলমান বিষয়টি আইনি প্রক্রিয়ার কোটা ব্যবস্থা সংস্কারের ব্যাপারে একটি শক্তিশালী গ্রাউন্ড তৈরি হবে। পরবর্তীতে আপিল বিভাগের দেওয়া স্ট্যাটাস কো কিংবা স্থগিতাবস্থার পর থেকেও নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে যে যেহেতু আদালতে সমাধান হয়ে যায় তাই আর আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই, অথচ না এখানে হাইকোর্টের পরিপত্র বাতিল করে দেওয়ার রায়টি স্থগিত করা হয়েছে, না কোটা ব্যবস্থার কোনো সমাধান হয়েছে। এক মুক্তিযোদ্ধার 7 ভুয়া সন্তান, কোটায় 5 জনের চাকরি। রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা। নিজের অর্শাজাত সন্তান 2 জন হলেও অন্যদিকে চাকরি দিতে তিনি হয়েছেন আরও 7 সন্তানের বাবা। নিজের সনদ অপব্যবহার করে এদের মধ্যে 5 জনকে দিয়েছে সরকারি চাকরি। তবে শুধু সন্তানদের চাকরি নয়, বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছে লাখ লাখ টাকা। বগুড়ার সোনাতলা উপজেলার খিত্তারের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরল এ ঘটনা ঘটিয়েছে। রফিকুল ইসলাম সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও। অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেকা সুলতানা দম্পতির 2 সন্তান রাশেদা আক্তার ও মোর্শেদা আক্তার। তারা দুজনেই গৃহিণী। অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন 2 ভাই আসম হাবিব হান্নান ও জিয়াউর রহমান, বেলাল হোসেন, ফরহাদ হোসেন, সালেক উদ্দিন, রাকিব হাসান ও মৌসুমী আক্তার। এর মধ্যে হান্নান ও জিয়াউরের প্রকৃতি বাবা সোনাতলার দক্ষিণে রানীরপাড়ার জফর আলী। মুক্তিযোদ্ধা সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মকর্তা। একইভাবে অপর ভাই জিয়াউরের পিছনে সারের ডিলারশিপ।
অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড়া এলাকার জাদেব আলী। তবে কোটা ব্যবহার করে বেলাল 2001 সাল থেকে পুলিশের চাকরি করছেন। তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ। ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম। তবে রফিকুলের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছে ফায়ার সার্ভিসে। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়েব আলীর ছেলে সালেকও পুলিশ কনস্টেবল হয়েছে। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমারবাড়ি এলাকার মৌমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আর ভাতিজি মৌসুমী আক্তারকেও নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছে সরকারি আজিজুল হক কলেজে। এভাবে নিজের সনদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম দৈনিক সমকাল। প্রতিবেদনে বলা হয়, রফিকুলের এসব কর্মকাণ্ড দেখে 2021 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীপাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুলের দাবি, তিনি এসব সন্তানকে দত্তক নিয়েছেন। তার ভাষ্য, পালক হলেও তারা আমার নিজের সন্তানের চেয়েও কোনো অংশে কম নয়। তিনি বলেন, মামলা হয়েছে, আদালতে মোকাবেলা করব, এ নিয়ে বিচলিত নই। জলাবদ্ধতায় অচল ঢাকা, নগরবাসী ক্ষোভ। শুক্রবার 12 জুলাই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টা 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুমুল বর্ষণে নগরীর অনেক সড়ক পানি নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সাপ্তাহিক ছুটির দিন হয় বাইরে মানুষের চলাচল ছিল কম। প্রাইভেট কার, অটোরিকশা ও বিকল হয়ে পড়ে থেকেছে বিভিন্ন রাস্তায়। যানবাহন চলেছে ধীর গতিতে, দেখা গেছে যানজটও। কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা রাজধানী। নগরবাসী পড়েছেন নজিরবিহীন দুর্ভোগে। চলতি বছরের মধ্যে আজ বৃষ্টিতে ভোগান্তির মাত্রা ছিল সবচেয়ে বেশি। সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা চলেছে। এছাড়া শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নয়াপল্টন, পুরানো পল্টন, আরামবাগ, শাহজাহানপুর, ফিকেরপুল, বিজয়নগর সড়কে পানি উঠেছে। পানিতে তলিয়ে দয়াগঞ্জ মোড়, সাইদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, কমলাপুরের কাছে টাইবি, সাকরুল রোড, যাত্রাবাড়ি, কাজলা, শনির আকড়া, রায়েরবাগ, গোপালবাগের নিচু এলাকা সহ আরও কয়েকটি এলাকা। সড়কে কোথাও আঁঠু পানি, আবার কোথাও কোমর পানি। এতে বিঘ্নিত হয় যানবাহন চলাচল। সকালে পানিতে ভিজে দোকানে যাচ্ছিলেন নাখালপাড়া বাসিন্দা সফুরা বেগম। ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে বাচ্চাগুলো কিছুই খায়নি, বাধ্য হয়ে বের হলাম। কদিন আগেই রাস্তা খোঁড়াখুড়ি করলাম, কিন্তু লাভ হয়নি কোনো। প্রায় কোমর সমান পানি, এই জ্বালার কোনো সমাধান নাই। তেজগাঁও থেকে মহাখালীতে রিকশায় করে আসা সবুজ হোসেন বলেন, রিকশা উঠেও নিস্তার নেই, ভিজে যাচ্ছি, এত পানি। কাজে বের হয়েছিলাম, এখন মনে হচ্ছে ভুলই করলাম। ভুক্তভোগীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না। উল্টো কোথাও কোথাও পানি ড্রেনের ঢাকনার মুখ দিয়ে উপরে বের হয়ে আসছে। সিটি কর্পোরেশনের কেউ কাজ করছে না। বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আগে থেকে সতর্ক থাকা উচিত কর্তৃপক্ষের।